নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। সত্যিই কি প্রকৃত বিচার পাবে আরজি করে ধর্ষণ ও খুন হয়ে যাওয়া সোদপুরের ওই মেয়েটা? হ্যাঁ, আমি অভয়ার কথাই বলছি। কেন হঠাৎ এই সংশয়টা আবার মনের মধ্যে গাঢ় হয়ে দেখা দিচ্ছে জানেন? অভয়ার দ্বিতীয় আইনজীবী তিনিও নিজেকে সরিয়ে নিলেন আইনি প্রক্রিয়া থেকে। বৃন্দা গ্রোভার বুধবার দিন জানিয়ে দিয়েছেন যে অভয়ার পরিবারের কৌশলী হিসাবে তিনি আর কাজ করবেন না। তাই এখনো পর্যন্ত আমরা অভয়ার তদন্ত যেভাবে এগিয়েছে তাতে দেখা যাবে বেশিরভাগ মানুষ এখনো সন্তুষ্ট নয়। তার পরিবার শুধু নয়, বেশিরভাগ মানুষও সন্তুষ্ট নয়। তারা যা মনে করেছিল আর সিবিআই এর যে অগ্রগতি তারা সেটা মিলিয়ে নিতে পারছে না। এখনো পর্যন্ত সিবিআই এর চার্জশিটের পর হয়তো নিঃসন্দেহে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়বে, কিন্তু কতদূর পর্যন্ত এর হাত এখনো কিন্তু সেটা জানা যায়নি। কারণ যে ওসি অভিজিৎ মণ্ডল টালা থানার, তারপরে তো এখনো পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদই করা যায়নি। দুর্নীতির প্রশ্নে যেমন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনি এই অভয়াকে খুন এখানেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আর কে কে এই কাণ্ডে আছে এবং খুনের সঙ্গে কি এদের সরাসরি যোগাযোগ আছে, নাকি শুধু এরা তথ্য প্রমাণ লোপাটি করেছিল, তার অতিরিক্ত এদের কোনো ভূমিকা নেই, সেটা এখনো কিন্তু ক্লিয়ার হয়নি, সিবিআইও ক্লিয়ার করেনি। অভিজিৎ মণ্ডলের পেছনে কারা আছে? অভিজিৎ মণ্ডল কাদের কথায় তথ্য প্রমাণ লোপাট করলো? উনি কি নিজেই করলেন? এই পশ্চিমবঙ্গে কোনো ওসি কি সেই ক্ষমতা আছে যে এত বড় একটা কাণ্ড হয়ে গেলে তিনি নিজের মতো করে সিদ্ধান্ত নেবেন? সিবিআই আরো কিছু জনকে জিজ্ঞাসাবাদ করেছে আর উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদের কারোর নাম চার্জশিটে আসেনি। তাই সংশয়টা গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। সঞ্জীব খান্নার প্রধান বিচারপতি শেষ দিন বেঞ্চে যেদিন মামলাটা উঠেছিল সেদিন কিন্তু অভয়ার পরিবারের তরফে বৃন্দা গ্রোভার তিনি কিন্তু সিবিআই এর তদন্ত নিয়ে কোনো প্রশ্ন তোলেননি, বরঞ্চ সিবিআই যাতে তাড়াতাড়ি দ্রুত শুনানি শেষ করেন, তার বাবা মা চাইছেন দ্রুত শুনানি শেষ করা হোক, সেটাই তিনি বলেছিলেন। বা অন্যান্য যারা সিবিআই এর আইনজীবী তুষার মেহতা হোক বা ইন্দিরা জয় সিং হোক, ডাক্তারদের তরফে যারা আছেন, তারাও কিন্তু সিবিআই এর তদন্ত নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। সিবিআই এর তদন্ত নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সিবিআই তদন্ত নিয়ে না হলেও অভয়ার বাবা মা প্রশ্নটা তুলেছিলেন হচ্ছে সিবিআই আদালতে বলেছে যে তারা অভয়ার বাবা মাকে প্রতিটা বিষয় জানাচ্ছে। অভয়ের বাবা মা এটা কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছিলেন, না, এটা মিথ্যা কথা বলা হচ্ছে, তাদের ডে টু ডে অ্যাক্টিভিটি জানানো হচ্ছে না, চার্জশিট দেওয়ার আগেও তাদের জানানো হয়নি। দেখুন এখানে এই যে অভয়ের বাবা মা, এটা খুব স্বাভাবিক, তারা তাদের মেয়েকে হারিয়েছেন, তাদের সর্বস্ব হারিয়েছেন। তারা যুক্তি তথ্যর থেকে তাদের কাছে অনেক বেশি হচ্ছে আবেগ। বিচার প্রক্রিয়া যে কতটা দীর্ঘ হতে পারে সেটা ওনারা বোঝেননি বা বোঝারও দরকার হয় না। মধ্যবিত্ত গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারা বুঝে কি করবেন? তারা ডে টু ডে বরঞ্চ আদালত দেখতেই তারা পিছনে হাঁটেন। আদালতের ভয় এতটা যে আদালতে ছুলে কতটা কেউ জানে না, ঘুরে যাবে এই চক্কর, সে গোল চক্কর। যাদের পয়সা আছে, 10টা উকিল হায়ার করতে পারছেন, বিচার অনেক তাড়াতাড়ি তাদের মিলবে, কিন্তু যারা গরিব গুরব বিচার তাদের সহজে মেলে না। তেমনি এই অভয়ার বাবা মা, তারাও তো জানতেন না এই বিচার প্রক্রিয়াটা কতটা কঠিন, কিসের মধ্যে দিয়ে তাদের যেতে হবে। তাদের সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে আবেগ। তাদের মেয়ে চলে গেছে, তাদের ক্ষোভ, জ্বালা, দুঃখ, কষ্ট সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আলটিমেট লসটা তো তাদের। আজকে সারা বাংলা জেগে উঠেছিল, কিন্তু দিনের শেষে যখন তারা ঘুমাতে যান তখন কিন্তু তারা এই ক্ষতটাকে নিয়েই বুকে আগলে ঘুমাতে যান যে সকালে উঠে মেয়েটাকে দেখতে পাবেন না। ফলে অভয়ের বাবা মার এই আক্ষেপ খুব স্বাভাবিক তার বাবা মার। কিন্তু বৃন্দা গ্রোভার তিনি যেটা
ছাড়ার কারণ হিসাবে সরাসরি কিছু বলেননি, কিন্তু তার যে বয়ান, যে তার তরফে যে বয়ান এসেছে সংবাদপত্রে, সেটা বোঝা গেছে। সেটা উনি বলছেন কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 3 মাস ধরে নিয়ম নীতি মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা কেন্দ্রের সঙ্গে আর কি সিবিআই এর সঙ্গে সহযোগিতা করা হয়েছে। মোট এখনো পর্যন্ত 51 জন সাক্ষী ছিল, তার মধ্যে 43 জনের সাক্ষ্য গ্রহণ শেষও হয়ে গেছে। বৃন্দা কারাতের যারা জুনিয়র তারা শিয়ালদা কোর্টে হাজির হচ্ছেন, এবং বৃন্দা কারাত নিজেও প্রথম দিন যখন চার্জ ফ্রেম হয়েছিল উনি তখন নিজেও এসেছিলেন। অর্থাৎ বৃন্দা কারাত দেখুন, উনি প্রফেশনাল, তাই উনি যখন ওনার বাবা মা সরাসরি সিবিআই কে এরকম মিথ্যা কথার কথা বললেন, অথচ উনি কিন্তু এখানে লেখার মধ্যে যেটা লিখেছেন, তদন্তকারী সংস্থা সিবিআই এর সঙ্গে সহযোগিতা করা হয়েছে। ওনারা যেটা বলছেন সিবিআই সহযোগিতা পাননি, কিন্তু উনি কিন্তু আইনজীবী হিসাবে সিবিআই এর সঙ্গে সহযোগিতা পেয়েছে, উনি কিন্তু সে কথাটাই পরিষ্কার করলেন। অর্থাৎ সিবিআই নিয়ে বা সিবিআই এর কার্য পদ্ধতি নিয়ে দুজনের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে, এবং সেই জন্য উনি যেটা ছেড়ে দেবেন সেটা কিন্তু ওনার বাবা মাকে একেবারেও তিনি জানাননি। তার বাবা মা সংবাদ মাধ্যমে বলেছে, না আমাদের তো জানাননি, কিন্তু সেটা তিনি আদালতকে জানিয়ে দিয়েছেন। তো ধরে নেওয়া যেতেই পারে যে সিবিআই এর কার্য পদ্ধতি নিয়ে একটা দুজনের মধ্যে ডিফারেন্স সৃষ্টি হয়েছে। এর আগে প্রথম অভয়ার বাবা মার হয়ে এই মামলাটা লড়ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো তারপর বৃন্দা গ্রোভার দায়িত্ব নেন এবং ইনি তার জন্য কোনো পারিশ্রমিকই নেননি। অন্দরের যেটা খবর, যে বৃন্দা গ্রোভারকে ঠিক করার পিছনে সিপিএম নেত্রী বৃন্দা কারাত, সিপিএম পলিট ব্যুরোর সদস্য, তিনি এই যোগাযোগটা করিয়ে দিয়েছিলেন। কারণ মনে করেছিলেন যে দিল্লির কোনো আইনজীবী থাকলে সেটা হয়তো সুবিধা হয়, কারণ সুপ্রিম কোর্ট হোক বা যে কোনো কোর্ট হোক, সেখানে কিন্তু আইনজীবীটা কে, তার মুখটা বড় কাজ করে, এটা প্রচলিত সত্য। সেটা হাইকোর্টেও তাই। কে মামলাটা লড়ছেন সেটা কিন্তু অনেকটাই বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে, সাবস্টেন্স তার সঙ্গে নিশ্চয়ই থাকবে। সেই জন্যই হয়তো বৃন্দা গ্রোভারকে বেছে নেওয়া হয়েছিল। এখনো আমরা যেটা দেখলাম শেষ দিন, যে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যে চার্জ ফ্রেম হয়েছে, তার জন্য যেহেতু তারা সরকারি কর্মচারী, রাজ্য সরকারের একটা পারমিশনের দরকার থাকে, কিন্তু সেই পারমিশনটাও কিন্তু পাওয়া যায়নি। এই যে একই জিনিস আমরা দেখেছিলাম যে দুর্নীতির প্রশ্নে শিক্ষার যারা শিক্ষা জগতের আধিকারিক আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই পারমিশনটা রাজ্য সরকার ঠেলে রেখে দিয়েছে। ফলে যে কোনো মামলা ফলে অনেক সময় লেগে যাচ্ছে। একদিকে এরা বলে, এই তৃণমূল সরকার, যে দুর্নীতি এবং মহিলাদের ওপর নির্যাতনের ইস্যুতে নাকি তাদের জিরো টলারেন্স, অথচ যারা এই মামলায় বা এই দুর্নীতিতে, এই ধর্ষণ খুনকাণ্ডে অন্যতম অভিযুক্ত, তাদের যখন অনুমতি দেওয়ার প্রয়োজন সরকারি তরফে, যেহেতু তারা সরকারের কর্মী ছিলেন, সেই অনুমতি কিন্তু দেওয়া হচ্ছে না। ফলে একদিকে জিরো টলারেন্স বললে আর কি, যেটা খাতায় কলমে, সরকার কিন্তু সম্পূর্ণরূপে অন্যভাবে অন্য রূপ নিচ্ছে। তারা চাইছে হয়তো নয় যে যে এই যাদের নাম আছে যে তারা শাস্তি পাক, কারণ যেটা দুর্নীতি হয়েছে সেটা তো একা মিলিয়ে এই দুর্নীতি হয়নি। যেটা আজকে সন্দীপ ঘোষ করেছেন বা অভিজিৎ মণ্ডল যেটা করছেন, তিনি তো একার কথায় করেননি। তাই সেটা হয়তো একটা কোনো জায়গায়, কারণ আমরা জানি পুলিশের তরফে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল, সেই জায়গায় হয়তো পুলিশের নিচু মহল বার্তা দেওয়া হচ্ছে। ফলে তার বাবা মা এরপরে যাবেন কোথায়? একদিকে দেখছে সরকার যা বলছে সেটা করছে না, মুখ্যমন্ত্রী তার বাড়ি গিয়ে বলে এসেছিলেন আমরা ওই বিচার হোক, অথচ সেখানে সরকারের তরফে পারমিশনটুকু দেওয়া হচ্ছে না যে চার্জ ফ্রেম হওয়ার জন্য তাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া শুরু হবে। অনাবশ্যক দেরি হচ্ছে। উল্টো দিকে দেখছেন যে সিবিআই কোর্টে গিয়ে বলছে যে তাদের ডে টু ডে জানানো হচ্ছে, সেটা জানানো হচ্ছে না, এবং তারা যেটা মনে করেছিলেন যে পুলিশের এই আধিকারিকরা আছে, তাদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। ফলে সংশয়টা থেকেই যায়। কারণ বাংলায় আমরা বলি না যে আমরা আগের যে সমস্ত অভিজ্ঞতা সেটা তো সুখকর নয়। সেটা চিটফান্ডের তদন্ত হতে পারে, রোজভ্যালি বা সারদা, সেখানে সে মূল মাথা পর্যন্ত পৌঁছানোই গেল না। তারপরে একাধিক
যদি দেখা যেতে পারে কয়লা, বালি, শিক্ষা, সেখানে তদন্ত চলছে তো চলছেই। এই যে কয়লার যে চার্জ ফ্রেম হয়েছে সেখানেও এখনো কিন্তু আহ, আর কি সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো জমা দেওয়া হতে পারে, মাথা কি সেটা এখনো পর্যন্ত পৌঁছায়নি। এক্ষেত্রেও তাই। অভয়ের বাবা মার শুধু কেন, আমাদেরও সবার মধ্যে একটা সংশয় জাগা কিন্তু স্বাভাবিক, যে প্রকৃত অপরাধীরা কি এরপরেও শাস্তি পাবে? প্রকৃত অপরাধীরা কি এরপরেও ধরা পড়বে? নাকি ওই যে একটা কথা ছিল, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। চলুন আমরা আজকের দিনে দাঁড়িয়ে এর বেশি কিছু বলারও নেই, শুধু আমাদের যেটা আছে প্রতীক্ষা করা এবং আদালত ও সিবিআই এর দিকে তাকিয়ে অপেক্ষা করা। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।